আজকে আলোচনা করবো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ দ্য হার্ট। এই ক্লাসটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ব্লাড প্রেশার কিভাবে রেগুলেটেড হয় সেটা জানতে পারবে না। দেখো, এইটা হার্টের ইমেজ তোমরা দেখতে পাচ্ছ এবং হার্টে দুটো সাপ্লাই থাকে, বোথ প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই এবং সিম্প্যাথেটিক সাপ্লাই। তাহলে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার গুলো কোথা থেকে আসে? তোমরা ভেগাস নার্ভের নাম শুনেছো, হুইচ ইজ এ 10th ক্রেনিয়াল নার্ভ। ওই 10th ক্রেনিয়াল নার্ভ বা ভেগাস নার্ভের যে ফাইবারটা রয়েছে সেই ফাইবার দিয়ে আসে কি আমার প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। তার মানে আমি যদি ভেগাস নার্ভ কাট করে দিই তার মানে বেসিক্যালি আমি প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটাকে কাট করে দিচ্ছি। তাহলে ভেগাস নার্ভের অরিজিন তোমরা জানো, না জানলে জেনে নাও। আমরা ব্রেন স্টেম পড়েছিলাম, ব্রেন স্টেমের তিনটা পার্ট জেনেছিলাম, মিড ব্রেন, পন্স এবং কি মেডুলা অবলাঙ্গাটা। এই মেডুলা অবলাঙ্গাটাতে কি থাকে? আমার যে ভেগাস নার্ভ ছিল ওই ভেগাস নার্ভের নিউক্লিয়াস গুলো থাকে। ভেগাস নার্ভের মধ্যে মেনলি দুটো যে নিউক্লিয়াস রয়েছে, ডরসাল ভেগাল নিউক্লিয়াস বা ডরসাল মোটর নিউক্লিয়াস এবং ডরসাল এমবিগুয়াস নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস থেকে অরিজিন হয় কি আমার প্যারাসিম্প্যাথেটিক ফাইবার অফ দ্য ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ কিন্তু আরো দুটো নিউক্লিয়াস, অর্থাৎ টোটাল 4টে নিউক্লিয়াস থেকে ভেগাস নার্ভ অরিজিনেট হয়, বাট ভেগাস নার্ভের এই দুটো নিউক্লিয়াস থেকে আমার প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্টটা কিন্তু রিলিজ হয়। এমনি বুঝতে পেরেছো? এরপরে এই যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা রয়েছে, এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবার হার্টে সাপ্লাই দেওয়ার আগে এই গ্যাংলিয়নে এসে প্রথমে লজ করবে, অর্থাৎ এদিক থেকে এক্সন আসবে, এক্সন এসে এখানে এক্সনটার এন্ড হবে এবং এখান থেকে একটা নতুন নার্ভ ফাইবার শুরু হবে। তাহলে এটা আমি বলতে পারি, এটা যদি আমার গ্যাংলিয়ন হয় এই ফাইবারটাকে আমি বলতে পারি প্রি গ্যাংলিয়নিক ফাইবার এবং এটাকে আমি বলতে পারি পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এবং এখানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার একটা ডিফারেন্স রয়েছে সিম্প্যাথেটিক ফাইবারের ক্ষেত্রে। কিরকম? এই গ্যাংলিয়ন যেটা হয় প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে গ্যাংলিয়নটা কোথায় থাকে? যে অর্গান রয়েছে অর্গানের কাছে থাকবে। তাহলে বুঝতে পারছো প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা কার ক্ষেত্রে লং হবে? প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে। কারণ গ্যাংলিয়ন যদি অর্গানের কাছে থাকে তাহলে এই ফাইবারটাকে শর্ট হতে হবে, তার মানে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হবে শর্ট। এবং এই ফাইবারটা যেহেতু আমার এখানে স্পাইনাল কর্ড থেকে অনেকটাই দূরে রয়েছে এই পার্টটা, তার মানে কি প্রি গ্যাংলিয়নিক ফাইবার হবে লং। কার ক্ষেত্রে? প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের ক্ষেত্রে। সিম্প্যাথেটিকের ঠিক অপোজিট হয়। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে গ্যাংলিয়নটা কোথায় থাকে? যে স্পাইনাল কর্ড তার কাছে থাকে। তাহলে স্পাইনাল কর্ড অব্দি যদি যে ফাইবারটা আসবে সেটাকে কি বলেছে? প্রি গ্যাংলিয়নিক ফাইবার। এবং এই গ্যাংলিয়ন থেকে পরে যে ফাইবারটা শুরু হবে সেটা কি বলেছে? পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। তার মানে সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রি গ্যাংলিয়নিক ফাইবার হয় শর্ট এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার কিন্তু লং হয়। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? ওকে। এরপর একটা প্রশ্ন করা হয় যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে কি রিলিজ হয় এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে কি নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। তাহলে যদি আমরা দেখে নিই, এটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার এবং এটা হলো এন্ড। এই প্রি গ্যাংলিয়নিক ফাইবারের এই এন্ডে কি সিক্রেটেড হয় নিউরোট্রান্সমিটার? সেটা হলো অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন রিলিজ হওয়ার পরে এরপরে কি করবে? এখানে যে আমার নেক্সট যে ফাইবারটা রয়েছে, ডেনড্রাইটটা রয়েছে, সেখানে তার উপর অ্যাক্ট করবে। এবং এখানে রয়েছে এই অরেঞ্জ কালার যে ফাইবারটা দেখতে পাচ্ছ, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, এখানে কি রিসেপ্টর থাকে? নিকোটিনিক রিসেপ্টর বা N2 রিসেপ্টর। তাহলে এখান থেকে রিলিজ হলো অ্যাসিটাইল কোলিন, সেটা কার উপরে কাজ করছে? N2 রিসেপ্টরের উপরে। অ্যাসিটাইল কোলিন কাজ করছে N2 রিসেপ্টরের উপর এবং N2 রিসেপ্টরে কাজ করার পর এখানে এক্সাইন পোটেনশিয়াল জেনারেটেড হলো, অর্থাৎ এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা স্টিমুলেটেড হলো। এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা যখন এসএ নোডকে এসে সাপ্লাই করে, এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে তখন রিলিজ হবে আবার অ্যাসিটাইল কোলিন। এবং এই অ্যাসিটাইল কোলিন এসএ নোডের কোন রিসেপ্টরের উপর কাজ করবে? তখন কাজ করবে মাস্কারেনিক রিসেপ্টর। তাহলে যদি প্রথম থেকে দেখি, এই প্রশ্নটা কিন্তু খুব কমনলি তোমাদের করা হয়। তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে রিলিজ হলো অ্যাসিটাইল কোলিন। গ্যাংলিয়নে যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ছিল কার উপরে কাজ করবে? নিকোটিনিক রিসেপ্টরের উপরে। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে আবার নিউরোট্রান্সমিটার রিলিজ হবে অ্যাসিটাইল কোলিন, সেটা কাজ করবে হার্টে যে মাস্কারেনিক যে রিসেপ্টর রয়েছে তার উপর। বুঝতে পেরেছো? তাহলে সিম্প্যাথেটিক ফাইবারের ক্ষেত্রে কি হয়? সিম্প্যাথেটিকের ক্ষেত্রে যেটা হয়, আমি নেক্সট ক্লাসে সিম্প্যাথেটিক সম্বন্ধে বলবো, তবে একবার বলে রাখি। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কি হচ্ছে? এটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার এবং এটা থাকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে যেটা হয়, প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে রিলিজ হবে অ্যাসিটাইল কোলিন, সেম অ্যাজ লাইক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। কার উপরে কাজ করে? এখানেও কাজ করে আমার নিকোটিনিক রিসেপ্টরের উপরে। বাট এরপরে যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার রয়েছে, এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে কিন্তু আর অ্যাসিটাইল কোলিন রিলিজ হয় না, এখান থেকে রিলিজ হবে নর এপিনেফ্রিন। এবং নর এপিনেফ্রিন কার উপরে কাজ করবে? এটা যেমন মাস্কারিনিক রিসেপ্টরের উপর কাজ করেছিল, এটা কি কাজ করবে আমার অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের উপরে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিকের
বেসিক কনসেপ্টটা আমরা জানবো। তাহলে আবার চলে আসি প্যারাসিম্পেথেটিক ফাইবার। এই পার্টিকুলার এই জাংশনটাকে আমি এরপরে কোথায় আলোচনা করব, এখানে। এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, এটা এসএ নোডের একটা টিস্যু আমি এখানে ড্রয়িং করেছি। পোস্ট গাইলেনিক ফাইবার থেকে কি রিলিজ হচ্ছে? অ্যাসিটাইল কোলিন। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ মানুষের মতো দুজন, এরা হলো আমার অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়ে গেছে পোস্ট গাইলেনিক ফাইবার থেকে। এই অ্যাসিটাইল কোলিন রিলিজ হওয়ার পরে এখানে যে আমার এসএ নোড রয়েছে, এসএ নোডে কি রিসেপ্টর থাকে? এসএ নোডে থাকে আমার মাস্কারেনিক রিসেপ্টর। মাস্কারেনিকের অনেক টাইপ থাকে, M1, M2, M3, M4, M5। এখানে যার উপরে কাজ করে সেটা হলো মাস্কারেনিক 2 বা M2 রিসেপ্টরের উপরে। এরপরে অ্যাসিটাইল কোলিন মাস্কারেনিক বা M2 রিসেপ্টর এসে অ্যাটাচ হওয়ার পরে কি হবে? মাস্কারেনিক রিসেপ্টর যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, মাস্কারেনিক রিসেপ্টর কি করে? এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আমার জি প্রোটিন। নাও মাস্কারেনিক রিসেপ্টর অ্যাক্টিভেট দ্য জি প্রোটিন। তাহলে এই জি প্রোটিন এখন কি হয়েছে? অ্যাক্টিভেটেড হয়ে গেছে। জি প্রোটিন ইজ নাও অ্যাক্টিভেটেড। নাও অ্যাক্টিভেটেড জি প্রোটিন কি করে? আমার যে পটাশিয়াম চ্যানেলগুলো রয়েছে, দিস আর দ্য পটাশিয়াম চ্যানেল। পটাশিয়াম চ্যানেলটাকে অ্যাক্টিভেট করে দেয়। পটাশিয়াম চ্যানেল যদি অ্যাক্টিভেট হয়, পটাশিয়ামের কি হয়? পটাশিয়ামের এফ্লাক্স হয়, অর্থাৎ সেল থেকে পটাশিয়াম কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, পটাশিয়াম যদি এফ্লাক্স হয় তাহলে কি হবে? তাহলে কি হবে সেটা জানার জন্য তোমাকে বেসিকটা জানতে হবে। কিসের বেসিক? এসএ নোডে তোমাদের আমি পড়িয়েছিলাম স্লো রেসপন্স অ্যাকশন পটেনশিয়াল সম্বন্ধে। সেখানে আমি কি বলেছিলাম যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত থাকে? -60 মিলিভোল্ট, এবং ফায়ারিং পটেনশিয়াল কত থাকে আমার? -40 মিলিভোল্ট। এবং এরপরে কি শুরু হয়? এরপরে যে ফেজটা শুরু হয় সেই ফেজটা হচ্ছে ফেজ জিরো ফেজ। এই ফেজ থেকে এই ফেজটা ফেজ জিরো ফেজ। এই ফেজ জিরোটা কেন হয় বা ডিপোলারাইজেশন কেন হচ্ছে? ডিউ টু দ্য এন্ট্রি অফ ক্যালসিয়াম। এটা দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি হবে। কোন চ্যানেল দিয়ে? ক্যালসিয়ামের পার্টিকুলারলি এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল থেকে আমার ক্যালসিয়াম এন্ট্রি হবে। তাহলে ক্যালসিয়াম যদি এন্ট্রি হয়, ডেফিনেটলি কি হবে? সেলের ভেতরে পজিটিভ আয়নসটা বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে? ডিপোলারাইজেশন হবে। এবং ডিপোলারাইজেশনের পরে কি হবে? যখন ডিপোলারাইজেশন ফেজ হবে বা যখন কি হবে? ক্যালসিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যাবে এবং তার সাথে কি হবে? পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তাহলে এখন পজিটিভ আয়ন যেহেতু সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আমার সেলটা মোর নেগেটিভ হতে শুরু করবে বা রিপোলারাইজেশন ফেজ শুরু হবে। এই ফেজটাকে বলা হচ্ছে ফেজ 3। অর্থাৎ ফেজ 1 এবং ফেজ 2 কিন্তু স্লো রেসপন্স এক্সেন পটেনশিয়ালের ক্ষেত্রে থাকে না। এই অবধি বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে সেলটা আবার কি কোন কন্ডিশন আসতে চাইবে? রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের কাছে আসতে চাইবে, অর্থাৎ -60 মিলিভোল্ট। এবং -60 মিলিভোল্ট থেকে আবার কি হবে? -40 মিলিভোল্টে চলে আসবে। এবং এটা কিন্তু অটোমেটিক্যালি হয়, এটার জন্য কিন্তু আর নতুন করে স্টিমুলাসের প্রয়োজন হয় না। এই জন্যই তো এটাকে কি বলা হয়? পেসমেকার পটেনশিয়াল। নিজে থেকেই কিন্তু পটেনশিয়ালটা জেনারেট করতে পারে। তাহলে এই ফেজ, এটাকে বলা হচ্ছে ফেজ 4। তাহলে এই ফেজ 4টা কেন হচ্ছে? কেন নিজে থেকে সেলটা -60 থেকে -40 তে চলে আসছে? ফেজ 4টা হয়, প্রথম কথা, ফেজ 4 শুরু হতে গেলে আমাকে সেলটা যেহেতু পজিটিভ হচ্ছে, তার মানে এই ফেজে আমাকে পটাশিয়াম চ্যানেলটাকে ক্লোজ হতে হবে। পটাশিয়াম চ্যানেল যদি ক্লোজ না হয় তাহলে কি হবে? পজিটিভ আয়ন তো বেরিয়ে যাচ্ছে, পজিটিভ আয়ন বেরিয়ে গেলে তো কি হবে? -60 থেকে -40 তে কখনই আসতে পারবে না। তাহলে ফেজ 4 এর প্রথম যেটা হলো, পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হলো এবং এখানে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল রয়েছে। টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল থেকে ক্যালসিয়ামের এন্ট্রি হবে। তাহলে পজিটিভ আয়ন আসছে মানে কি হবে? সেলটা আস্তে আস্তে লেস নেগেটিভ হবে। এবং লেস নেগেটিভ হতে হতে যখন আবার -40 তে চলে আসবে, ফায়ারিং পটেনশিয়াল ডেভেলপ করবে এবং আবার কি হবে? আমার ফেজ 0 শুরু হবে এবং ফেজ 3 একই জিনিস হতে থাকবে। তাহলে এটা গেল আমার বেসিক মেকানিজম। এরপর আমি জানবো তাহলে যে প্যারাসিম্পথেটিক ফাইবারে যে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়েছিল সেটা কি করেছিল? আমার যে পটাশিয়াম চ্যানেল ছিল, পটাশিয়াম চ্যানেলটাকে মোর ওপেন করে দিয়েছিল। তাহলে পটাশিয়ামে যদি বেশি ইনফ্লাক্স হয় কি হবে? তাহলে মোর হাইপার পলারাইজেশন হবে, অর্থাৎ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কিন্তু মোর নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ যেখানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -60 হওয়ার কথা, সেখানে ধরে নিলাম রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি হয়ে গেছে? -80 তে চলে এসেছে। এর -80 তে যদি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল চলে আসে, তাহলে এরপর -80 থেকে আবার যখন কি হবে? ফায়ারিং পটেনশিয়াল মানে কি? তো -40 তে আসতে হবে। এই এখন দেখো -80 থেকে যখন -40 তে ফায়ারিং পটেনশিয়াল ডেভেলপ করবে, এখন কি হবে? টাইমিংটা কিন্তু অনেক বেশি লাগবে। অর্থাৎ আগে -60 থেকে -40 যে টাইমের মধ্যে হচ্ছিল, এখন -80 থেকে -40 আসতে টাইমিংটা বেশি লাগবে।
এবং টাইমিং যদি বেশি লাগে তাহলে কি হবে, আমার হার্ট রেটটা কমে যাবে। তার মানে আমি বলতে পারি যে আগে যদি 60 সেকেন্ডের মধ্যে 60টা ফায়ারিং পটেনশিয়াল ডেভেলপ হতো, এখন কি হবে, তাহলে 60 সেকেন্ডের মধ্যে 60 এর কম ফায়ারিং পটেনশিয়াল ডেভেলপ হবে, কারণ কি টাইমিংটা বেশি লাগছে। তার মানে কি হবে, হার্ট রেট আগের তুলনায় কমে যাবে। তার মানে আমি যদি প্যারাসিম্পথেটিক স্টিমুলেশন দিই, আমার কিন্তু হার্ট রেটটা কমে যাবে। কেন কমে গেলে, এই মেকানিজমটা জানলাম, অর্থাৎ আরএমপিটা মোর নেগেটিভ হয়। এরপর আমরা আরেকটা মেকানিজম জানবো, এই ফেজ 4 এ কি হয়, আমার পটাশিয়াম চ্যানেল ক্লোজ থাকে, কিন্তু অ্যাসিটাইলকোলিন কি করে, ফেজ 4 এও কিন্তু পটাশিয়াম চ্যানেলটাকে ওপেনিং থেকে। তাহলে এই ফেজ 4 এ যদি পটাশিয়াম চ্যানেল ওপেনিং থাকে, তাহলে আমি যদি এখানে বলি এই পার্টটা ছিল ফেজ 4, এই ফেজ 4 এ পটাশিয়াম চ্যানেল কিন্তু ক্লোজ হয়ে যাবার কথা। এই ফেজ 4 এ যদি পটাশিয়াম চ্যানেল ওপেন থাকে, তাহলে কি হবে, পটাশিয়াম চ্যানেল ওপেন আছে মানে কি, পজিটিভ আয়ন বেরিয়ে যাচ্ছে এবং ক্যালসিয়াম আয়ন এন্ট্রি নিচ্ছে। যেহেতু পজিটিভ আয়ন বেরিয়ে যাচ্ছে, ক্যালসিয়াম আয়ন এন্ট্রি নিলেও -60 থেকে -40 তে রিচ করার জন্য টাইমিং অনেক বেশি লাগে। অর্থাৎ এখন যদি আমি স্লপটা দেখি, স্লপটা কিন্তু আমার ফ্ল্যাটেন্ড হয়, এবং ফ্ল্যাটেন্ড হয়ে যাওয়ার পরে আমার নেক্সট ডিপোলারাইজেশন ফেজটা এরকম হবে। অর্থাৎ তাহলে অ্যাসিটাইলকোলিন দুটো জিনিস করছিল, রেস্টিং মোমেন্টের পটেনশিয়ালটাকে মোর নেগেটিভ করে দিচ্ছিল, এবং ফেজ 4 এর যে স্লপটা ছিল, স্লপটাকে কি করে দিচ্ছে, মোর ফ্ল্যাটেন্ড করে দিচ্ছে। তাহলে মোর ফ্ল্যাটেন্ড মানে কি, এবারে হার্ট রেট ডেফিনেটলি আগে যে মেকানিজম বলেছিলাম সে অনুযায়ী হার্ট রেটটা কম হবে, অর্থাৎ প্যারাসিম্পথেটিক সাপ্লাইতে হার্ট রেট কম হবে। এই দুটো মেকানিজম আমরা জানি। আরেকটা মেকানিজম জানি, অ্যাসিটাইলকোলিন কি করে, আমার এখানে কি থাকে, সাইক্লিক এএমপি থাকে, সাইক্লিক এএমপির কাজ কি হলো, এখানে আমার যে ক্যালসিয়াম যে চ্যানেল ছিল এই পার্টে, টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল, এই ক্যালসিয়ামের এন্ট্রিটাকে কন্ট্রোল করে। অর্থাৎ সাইক্লিক এএমপি যত বেশি হবে তত কি হবে, ফেজ 4 এ ক্যালসিয়ামের এন্ট্রিটা ইজি হবে। অ্যাসিটাইলকোলিন কি করে, এই সাইক্লিক এমপি প্রোডাকশনটাকে কমিয়ে দেয়। তাহলে সাইক্লিক এমপি প্রোডাকশন যদি কমে যায় ফেজ 4 এ, যেখানে পেসমেকার পটেনশিয়াল ডেভেলপ হচ্ছিল, ফেজ 4 এ ক্যালসিয়াম এন্ট্রিটা কমে যাবে। তাহলে ডেফিনেটলি কি হবে, এরপরে আমার যে স্লপটা রয়েছে, এই স্লপটা কি মোর ফ্ল্যাটেন্ড হয়ে যাবে, এবং মোর ফ্ল্যাটেন্ড মানে হার্ট রেট কমে যাবে। তাহলে আমরা তিনটে মেকানিজম জানলাম। এগুলো আমরা জানলাম অ্যাসিটাইলকোলিন বা প্যারাসিম্পথেটিক ফাইবার এসএ নোডের উপর কিভাবে কাজ করে। প্যারাসিম্পথেটিক ফাইবার বা প্যারাসিম্পথেটিক স্টিমুলেশন কিন্তু এভি নোড যেটা রয়েছে, এভি নোডের কন্ডাকশনটাকেও ডিলে করে। তাহলে এভি নোডে যদি কন্ডাকশন ডিলে হয়, তাহলে ডেফিনেটলি কি হবে, আমার হার্ট রেটটা কমে যাবে। এবং এরপর একটা যেটা জানতে হবে, প্যারাসিম্পথেটিক ফাইবার কিন্তু এসএ নোডকে সাপ্লাই করে বা অ্যাট্রিয়ামকে সাপ্লাই করে, ভেন্ট্রিকেলকে কিন্তু সাপ্লাই করে না। এরপর আমি ধরলাম স্ট্রং ভেগাল স্টিমুলেশন হয়েছে, অর্থাৎ প্যারাসিম্পথেটিক ফাইবার থেকে যে স্টিমুলেশনটা এসেছে সেটা অনেক স্ট্রং এসেছে। তাহলে কি হবে, এখান থেকে যে অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হবে খুব বেশি মাত্রায় রিলিজ হবে, এবং এর জন্য কি হবে, এসএ নোডটা স্টপ হয়ে যাবে। তাহলে এসএ নোড যদি স্টপ হয়ে যায়, এসএ নোড স্টপ মানে কি, এটাকে কি বলছে, পেসমেকার পটেনশিয়াল, তাহলে কিন্তু আর অ্যাট্রিয়ামের বা ভেন্ট্রিকেলের কোনো বিট হবে। এবং আমরা এটাও জেনেছিলাম যে এসএ নোড যদি বিট না হয় বা ইভি নোডের যদি নিজস্ব পেসমেকার পটেনশিয়াল না থাকে, তখন কি হয়, ভেন্ট্রিকেলের নিজস্ব কিন্তু পেসমেকার পটেনশিয়াল ডেভেলপ হবে। এক্ষেত্রে তাই হয়। অর্থাৎ স্ট্রং ভেগাল স্টিমুলেশন এলে এসএ নোড বা এভিডিও নোডে যদি পেসমেকার পটেনশিয়াল ডেভেলপ না করে, তখন কি আফটার সাম টাইম ভেন্ট্রিকেলের নিজস্ব পেসমেকার পটেনশিয়াল জেনারেটেড হয়। এটাকে কি বলা হচ্ছে, ভেগাল এসকেপ বলা হয়। তাহলে ভেগাল এসকেপের কনসেপ্টটা আমরা জানলাম। মেন হচ্ছে তোমাকে এই মেকানিজমটা জানতে হবে। এটা যদি জানতে পেরে গিয়ে থাকো, তারপরে এখান থেকে তোমাকে যাই প্রশ্ন করা হোক না কেন, বা নেক্সট ক্লাস আমরা যখন ব্লাড প্রেসার রেগুলেশন জানবো, তখন কিন্তু খুব সহজে কনসেপ্টটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা জানলাম প্যারাসিম্পথেটিক সাপ্লাই অফ দ্য হার্ট সম্বন্ধে। নেক্সট ক্লাসে আমরা জানবো সিম্পথেটিক সাপ্লাই অফ হার্ট সম্বন্ধে। ওকে, চলো, থ্যাংক ইউ।